বাংলাদেশের কোচ হতে আগ্রহী ওয়াসিম আকরাম। লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন বাংলাদেশি আনাসের। মাত্র ৮৩ রানে অল আউট ক্যারিবিয়ানরা সিরিজ নিশ্চিত করল নেপাল। এবং সর্বশেষ থাকছে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত। বাংলাদেশের কোচ হতে আগ্রহী প্রকাশ করেছে ওয়াসিম আকরাম। বাংলাদেশের ক্রিকেটে বিদেশি কোচদের তালিকাটা বেশ লম্বা। জেমি সিডন্স, চন্ডিকা হাথুরুসিংহে, রাসেল ডমিডো, ফিল সিমস, মুশতাক আহমেদের কিংবদন্তি ক্রিকেটাররা বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেছেন। এবার টাইগারদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে যাওয়া ওয়াসিম আকরাম এখন সময় পার করছেন ধারাভাষ্যকার হিসেবে। তাছাড়া তার চুলচেরা ক্রিকেট বিশ্লেষণও বেশ জনপ্রিয়। বিভিন্ন টিভি অনুষ্ঠানেও কাজ করেন তিনি। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম জানান, স্বল্প সময়ের জন্য বাংলাদেশের দায়িত্ব নিতে তিনি আগ্রহী। ব্যস্ততার কারণে দীর্ঘমেয়াদে টাইগারদের দায়িত্ব নেওয়া সম্ভব হবে না তার পক্ষে। ওয়াসিম আকরাম বলেন, আমি কিছুদিনের জন্য কাজ করতে পারি, কিন্তু লম্বা সময়ে কাজ করতে পারবো কিনা সেটা এখনই বলা কঠিন। বাংলাদেশ দলে মুশতাক আহমেদের মতো একজন উচ্চ মানের কোচ আছেন, ফিল সিমন্স, শন টেইট আছেন, তারা ভালো কাজ করছেন। বাংলাদেশের অধিনায়কের মধ্যে ওয়াসিম আকরামের আলাদা নজর কেড়েছে মাশরাফি, সাকিব ও মুশফিককে। তবে এই তিন ক্রিকেটারের মধ্যে মাশরাফি ও সাকিবকেই এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশের অধিনায়কদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লেগেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই মাশরাফি, আরেকজন আছে মুশফিক। মাশরাফি রাজনীতিতে জড়িয়ে গেল, সাকিবও কিছুদিনের জন্য ছিল, এখন লিটন দাস। গত এক বছরে বাংলাদেশ ক্রিকেট সেভাবে আমি দেখিনি, লিটন দাসের অধীনে দল খুব ভালো খেলছে। লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি আনাস। লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এই প্রতিযোগিতার পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কারস্বরূপ ৫০,০০০ লিবিয়ান দিনার লাভ করেন তিনি। রোববার ২৮ সেপ্টেম্বর রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক জনসাধারণ। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মহাসচিব শাহেখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা করি মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে লিবিয়ার এই প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্য অর্জন করে আসছেন। দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ২০২২ সালে সালেহ আহমদ তাকরিম সপ্তম স্থান, ২০২৩ সালে আবু তালহা দ্বিতীয় স্থান, পুরস্কার ২ লাখ দিনার। মুস্তাফিজুর রহমান গাজী তাফসির ষষ্ঠ স্থান, ২০২৪ সালে মাহমুদুর হাসান তফসির ২০২৪ আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরব এবং আন্তর্জাতিক কোরআনী মঞ্চে দেশের অবস্থান আরও দৃঢ় করেছে। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধযুগে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে আসছে। এ অর্জন বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করছে। মাত্র ৮৩ রানে অল আউট ক্যারিবিয়ানরা সিরিজ নিশ্চিত করল নেপাল। টি-২০-র দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হারিয়ে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করল আইসিসির সহযোগী দেশ নেপাল। সোমবার ২৯ সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়েছে। আইসিসির অন্য সহযোগী দেশগুলোর বিপক্ষে ৮টি টি-২০ সিরিজ খেলে ৪টিতে জিতেছে তারা, হেরেছে ৩টি, ১টিতে করেছে ড্র। তবে এবার টেস্ট খেলা জুড়ে দেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথম তাদের সিরিজ জয়।
ভারতে টেস্ট সিরিজের কারণে ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক শেই হোপ সহ তারকা ক্রিকেটারদের কয়েকজন খেলছেন না এই সিরিজে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। আসিফ শেখ ৬৮ ও সন্দীপ জোড়া ৬৩ রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে তারা। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা একে একে উইকেট হারাতে থাকে। ১৭.১ ওভারে ৮৩ রান তুললেই গুটিয়ে যায় তারা। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কুশল ব্রুতেল। এর আগে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে জিতেছিল নেপাল। সেই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছিল তারা। রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার জেরে সোমবার ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। নেতানিয়াহু যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন তখনই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে এ ফোন কলটি যায়। একটি কাতারি টেকনিক্যাল টিমও সে সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিল বলে জানা গেছে। উল্লেখ্য, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে ৯ সেপ্টেম্বর ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় আরব দেশগুলো তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।